এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, ओरा बोले भ्रष्टाचारी बचाओ। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। मोदी बाबू की बोले গেলেন, আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, इनकम टैक्स ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंडिंग बॉक्स, फंड कलेक्शन, यही तो चल रहा है। और इसको बाद में आप धमकी दे रहा है। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं? ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ। एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे। आप क्या नहीं कर रहे हैं? दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेस्ट करके रखा है, लेकिन उसको कोई फर्क नहीं पड़ता, वो और भी ज्यादा वोट में ये लोग जीतेगा। आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया। क्यों रात में हम जाएंगे? और लॉ एंड ऑर्डर इज स्टेट सब्जेक्ट। पुलिस को नहीं बता के आप 3 बजे जाके हमला करते हैं महिला के ऊपर, और 5 बजे पुलिस को इंफॉर्मेशन देता है। ये क्या कोई तरीका है? এটা কখনো কিছু হতে পারে কি মা ভাই বোনেরা? হতে পারে? আর হুঙ্কার দিচ্ছেন। আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি অনেক খুন দেখেছি, আমি অনেক বন্দুকের সাথে লড়াই করেছি, আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি, আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি। আমি এসবে ভয় পাই না। বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, আমাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল। আমার 2টো হাত ভাঙা, 2টো হাতে অপারেশন হয়েছে, আমার 2টো চোখে অপারেশন হয়েছে, আমার কোমরে এখনো চোট আছে। নন্দীগ্রামে আমার পায়ে মেরে চোট করে দিয়েছিল। তা সত্ত্বেও জেনে রাখবেন, ঈশ্বর আল্লাহ যা বা
জয় জোহার, যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে, জোয়ার থাকবে। একটা সামান্য ঘটনা দিয়ে শুরু করি। আমি যখন বিজেপিতে জয়েন করলাম, দু একদিনের মধ্যেই একটা খুব বড় কাগজের একজন সাংবাদিক আমার একটা ইন্টারভিউ নিতে এলেন। এসে বললেন যে স্যার, আপনি তো বিজেপিতে জয়েন করলেন, আপনি কি করবেন? বললাম বিজেপির হয়ে প্রচার করব, কাজ করব। বললো আর দল আমাকে যা কাজ দেবে সেটাই করব। তিনি হাসতে হাসতে একটা কথা বললেন, যেটা আমারও মনের কথা, যে এই শুভেন্দু অধিকারী মহাশয় চতুর্দিকে ছুটে বেরিয়ে একাই তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিয়েছেন। এটা আমাদের স্বীকার করতেই হবে। এই মেদিনীপুরের মাটির মানুষ শুভেন্দু অধিকারী মহাশয়। আরো অনেক কথা বলার আছে, যার মধ্যে হচ্ছে একটা শুভ সূচনায় একটা সানাইয়ের শব্দ আপনারা পাচ্ছিলেন। যারা বলে বেড়ান যে বিজেপি নাকি ধর্মীয় উন্মাদনাকে কেন্দ্র করে তাদের প্রচার করে, বিজেপি নাকি একটা সাম্প্রদায়িক দল, তারা আমাদের শ্রদ্ধেয় অন্য সম্প্রদায়ের মানুষজনকে একটু স্মরণ করিয়ে দেবেন যে সানাইটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে, সেই সানাইটা বাজাচ্ছিলেন বিসমিল্লাহ খান। বিজেপি কাউকে অপমান করে না, বিজেপি মানুষকে অপমান করে না। বিজেপি একটা বিরাট বোম ফেটে 3 জন মারা গেলে বলে না যে একটা চকোলেট বোম ফেটেছে। যদি ওটা চকোলেট বোম হয়, তাহলে সেই যে নেত্রী, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেত্রী, তার নামও আমি মুখে আনতে চাই না, আপনারা জানেন, ওটা যদি চকোলেট বোমা হয়, তাহলে আপনি অপেক্ষা করুন, আপনার জন্য সারা পশ্চিমবঙ্গে ছুঁচোবাজি ছুটে আসবে। আপনাকে ছেড়ে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ। তার সূচনা এই লোকসভা ভোটে আপনারা করে দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা মেরেছেন আর বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। সেই সম্পর্কে অল্প কথা বলে আমি আমার ভাষণ শেষ করব। লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার আপনারা জেনে রাখবেন, যারা পাচ্ছেন এটা তাদের প্রাপ্য। যারা পাচ্ছেন তারা তাদের অধিকার আছে বলে পাচ্ছেন, কোনো দলের, কোনো দুর্বৃত্ত দলের কোনো নেত্রীর দয়ায় নয়। এই ধরনের প্রকল্প ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য যেখানে বিজেপি আছে সেখানে চলছে। এবং এই যে মিথ্যে কথা ক্রমাগত বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় না থাকলে এইসব প্রকল্প বন্ধ হয়ে যাবে, এটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং ধাপ্পাবাজি। মানুষের অধিকার কখনো রুখে রাখা যাবে না। মানুষের অধিকার মানুষ নিজেই বুঝে নেয় এবং নিয়েছে, তাই আপনি টাকা দিতে বাধ্য হয়েছেন। কোত্থেকে দিচ্ছেন? নিজের আসল থেকে তো দিচ্ছেন না, নিজের ব্যক্তিগত সম্পত্তি থেকে তো দিচ্ছেন না, নিজের কাছের লোক, আত্মীয় স্বজন, তারা যে টাকা চুরি করে বিদেশে জমিয়েছে, ভারতবর্ষে বড় বড় সম্পত্তি করেছে, সেখান থেকে তো দিচ্ছেন না। দিচ্ছেন আপনি আমি যে ট্যাক্সের টাকা দিই প্রতি মুহূর্তে, প্রতিটা জিনিস কেনার সময় ট্যাক্সের টাকা দিই, আপনারা দেন, আমরা দিই, সকলে দিই। সেই ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গের কোষাগারে জমা পড়ে, সেই টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার চলে। সুতরাং এই লক্ষ্মীর ভান্ডার আপনারা জেনে রেখে যাবেন। লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে ভাওতাবাজি চলছে তাতে আপনারা কান দেবেন না। এই লক্ষ্মীর ভান্ডার আপনাদের প্রাপ্য, যারা পাচ্ছেন তাদের প্রাপ্য, তাদের অধিকার। মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে। এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস
কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে। যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ-কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। মুখ্যমন্ত্রী 2022 সালে বলেছিলেন ভূপতিনগরে চকলেট বোম ফেটেছিল। চকলেট বোম ফেটে 3 জনের মৃত্যু হলো। আর কত দলের নেতাদেরকে বাঁচাতে দিচ্ছে রামনেত্রী? তো উনার দোকান কাটা। উনি আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং উপনির্বাচন কেন হয়? কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে। শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানীপুরে। একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে, করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে। কাজল সিনহা মারা গেছিল, দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আপনার। নিশীথ প্রামাণিকের পর লকেট চট্টোপাধ্যায়ের উপর আক্রমণ, এইভাবে যদি একজন প্রার্থীর উপর আক্রমণ, এর জন্য ইলেকশন কমিশনকে কড়া ব্যবস্থা নিতে হবে। দুদিন আগে স্পেশাল অবজারভার এসেছে, কালকে পুলিশ অবজারভার এসেছে। আমরা কালকে মিট করব এবং অ্যাক্টিভ করতে হবে ইলেকশন কমিশনকে। আমরা যা যা বলার করার তথ্য প্রমাণ সহযোগে দেব। এখানে কেউ প্রার্থীরা যেখানে সুরক্ষিত নয়, ভোটারদের সুরক্ষার তো কোনো প্রশ্নই নেই। আরো একটা বিষয়ে আর না, দাদা, দিলীপ ঘোষ অভিযোগ করছেন, কুণাল ঘোষ অভিযোগ করছেন যে দিলীপ ঘোষই হারাবেন অগ্নিমিত্রা পালকে। আমি এই নর্দমার কিটের কথার উত্তর দিই না। নর্দমার কিট 8 থেকে 80 চোর বলে ওকে। আমি কখনো ওর প্রশ্নের উত্তর দিই না। দাদা, আরো একটা বিষয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘাটালের যিনি প্রার্থী তিনিও গেছিলেন তার অফিস ঘাটালের। হ্যাঁ, ঠিক আছে, আমাকে বলে গেছিল 1 ডিসেম্বর 2020 শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে এখন যাকে গদ্দার বলছে পিসি, আর ও যাকে আমার বিরুদ্ধে বলছে। প্রতিটা মিটিং এ তো বাজনা, উত্তর থেকে দক্ষিণ পিসি। নাম ধরার তো সাহস নেই। নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি। আপনাকে একবার হারিয়েছি, ভবিষ্যতে আবার হারাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে। আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিং এ দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে, সেটাও আমি পাবলিকলি করে দেবো। বের করতে বলবো। আজকেও আবার অভিযোগ করছে যে কেন্দ্র বাড়ি তৈরির টাকা দিচ্ছে না। ডিসেম্বর থেকে রাজ্য বাড়ি তৈরির টাকা দেবে। ডিসেম্বর থেকে টাকা দিবে কেন? কোন ডিসেম্বর? চলতি বছরের টাকা। মানে ভোটটা হওয়ার পরে হবেনি। ভোট হবে না, ভোট কেউ দেবে না, ভোট কেউ দেবে না। সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ। 2 কোটি বেকার চাকরি চায় সবাই। কৃষক ফসলের দাম চায়, সবাই চায় চাকরি দিন। 2 কোটি বেকার, 50 লক্ষ এই ডেবরা, দাসপুর, ঘাটাল, পিংলা, সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা। 28, 30, 32, 35 বাড়িতে কম বয়সী স্ত্রী, ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে। কে তামিলনাড়ু, কে গুজরাট, কে মধ্যপ্রদেশ। আপনি কাজ দিতে পারেননি। সোনার কাজ করার জন্য সুরাট, নাগপুর, দিল্লি, করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর, ঘাটাল থেকে। কেউ নেই বাড়িতে। যান না দাসপুরে 1-2 সোনাখালী টালি যে কোনো গ্রামে চলে যান, যে নাড়াজলে চলে যান, যে কোনো গ্রামে চলে যান। আপনি ঘাটালের যে কোনো গ্রামে চলে যান, রামজীবনপুর, ক্ষীরপাই, খড়ার যে কোনো জায়গায় চলে যান, দেখবেন এক একটা গ্রামে 100-150 করে
যুবক ছেলে বাড়িতে পাবেন না। ফাঁকা বাড়ি, বৃদ্ধ বাবা মা, কোথাও স্ত্রী আছে, কোথাও আনম্যারেড, ওইসব বাড়িতে সব মহিলাদের দ্বারা, বয়স্ক লোকদের দ্বারা। এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা বাঁচতে চায়, আর আপনাকে আর ধার করতে হবে না। দয়া করে পিসি ভাইপো, 1,98,000 কোটি ঋণ রেখে গেছিল সিপিএম, আপনারা মিলে 6,93,000 কোটি টাকা ঋণ করেছেন। ভবিষ্যৎ বাংলা কি হবে? জন্মগ্রহণ করলেই 34,000 টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে। একদিকে ঋণ করছেন, ওদিকে ভিক্ষা দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টিকে লোক চায়, ডবল ইঞ্জিন ছাড়া বাংলাকে কেউ বাঁচাতে পারবে না।